কিন্তু সেটা কি করে সম্ভব? ওর তো মাথায় চোট লেগেছিল, কাঁধেও গুলি লেগেছিল, হসপিটাল যায়নি? ভয়ে ভয়ে একজন ডাকাত জিজ্ঞেস করলো। আরে এত ভয় পাওয়ার কি আছে, ছেলেটা তো অর্ধেক ঘায়েল হয়েই আছে। আর ওই মেয়ে পুলিশটা, এই তো মাত্র দুজন লোক। ডাকাত সর্দারের মুখে কোনো ভয়ের চিহ্ন ছিল না। সে অর্ডার দিল, গাড়ি স্পিড বাড়া, আর আমাদের যা প্ল্যান ছিল সেটা ফলো কর। একবার আমরা ঠিক সময় নৌকর ঘাঁটি পর্যন্ত পৌঁছে যাই, তারপর ওরা চাইলেও আর আমাদের কিছু করতে পারবে না। ডাকাত সর্দার ওপরে ওপরে শান্ত থাকার ভান করলেও ভেতরে ভেতরে তারও বেশ ভয় হচ্ছিল। আর ভয় করবে নাই বা কেন? ব্যাংকে নীলের মারপিট দেখে তাক লেগে গিয়েছিল ওর। গুলি খাওয়ার পরও সে সম্পূর্ণ স্বাভাবিকভাবে হেসে কথা বলছিল। বস, যদি আমরা ধরা পড়ে যাই তাহলে কি হবে? ওরা কি আমাদের মেরে ফেলবে? জিজ্ঞেস করলো সর্দারের অন্য একজন চেলা। বোকা ছেলে, ভুলে গেছিস আমি এখানে আসার আগে তোকে কি বলেছিলাম? সর্দার গম্ভীরভাবে বলল। হতে পারে ছেলেটা লড়াইতে এক্সপার্ট, কিন্তু আমাদের কাছেও একজন হোস্টেজ আছে, আর যতক্ষণ আমাদের কাছে হোস্টেজ আছে ততক্ষণ আমাদের কেউ কিছু করতে পারবে না। নীল, আরো জোরে চালাও, তাড়াতাড়ি করো, ওরা আমাদের হাত থেকে ফসকে না যায়, না হলে আমায় গাড়ি চালাতে দাও। এই অবস্থায় কিভাবে চালাবে তুমি? অধৈর্য হয়ে অবন্তিকা বলে উঠল। কাঁধে গুলি খেয়ে মাথা ফাটা অবস্থাতেই ডাকাত দলের পিছু নিয়েছিল নীল। চিন্তা করো না, আগের বার আমরা যেই নৌকা ঘাঁটিতে গিয়েছিলাম সেটা বেশি দূরে না। আমার মনে হচ্ছে ওরা ওখানে গিয়েই থামবে। নিজের গাড়ির স্পিড বাড়িয়ে নীল কথাগুলো বলল। তুমি এক্ষুনি ফোন করে নিজের টিমকে সোজা নৌকা ঘাঁটিতে আসতে বলো। যদি ওদের গাড়িটাকে গঙ্গার ঘাটে ঢোকার আগেই ধরে ফেলা যায় তাহলেই বেশি ভালো হবে। আমার মনে হয় ওরা গঙ্গার ঘাটে গিয়ে সেখান থেকে নৌকা চুরি করে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। এরা এখানকার নয়, বাইরে থেকে এসেছে, আই এম শিওর। নীলের মাথায় হঠাৎই বুদ্ধি খেলে গেল। নীল ইচ্ছে করলেই নিজের গাড়িটা আরো জোরে চালিয়ে ডাকাত দলকে ধরে ফেলতে পারত, কিন্তু ডাকাতদের সাথে একটা বাচ্চা রয়েছে। রাগে সেই হোস্টেজের কোনো রকম ক্ষতি করবে না ওরা, সেই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। আর তাছাড়া নীলের শরীরে এখন আগের মতো শক্তি ছিল না যে 5 জন লোকের সঙ্গে একাই লড়াই করতে পারবে। আর অবন্তিকার পক্ষেও 5 জনকে একা সামলানো সম্ভব নয়। তাই ওদের যত তাড়াতাড়ি সম্ভব ব্যাকআপ ফোর্স দরকার। এমন সময় অবন্তিকার চোখ নীলের শার্টের উপর গিয়ে পড়ল। নীলের শার্ট রক্তে ভিজে গিয়েছিল। নীল, তোমাকে দেখে আমার মনে হচ্ছে না যে তুমি ঠিক আছো। এই মুহূর্তে তোমার ড্রাইভ করা উচিত নয়। আমাকে দাও, আমি চালাচ্ছি। আমি ঠিক আছি, খুব একটা চিন্তা করার দরকার নেই। আমি আরো কিছুক্ষণ নিজেকে ঠিক সামলে নিতে পারবো। শরীরের ভেতর প্রচন্ড যন্ত্রণা হওয়া সত্ত্বেও শান্তভাবে নীল বলল। যদিও এইসব প্রশ্ন করার জন্য এটা সঠিক সময় নয়, কিন্তু তাও আমি তোমার কাছে কিছু জানতে চাই। অবন্তিকা নীলের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। যখন ওই লোকটা গুলি চালালো তখন তুমি সহজেই মাটিতে বসে পড়তে পারতে, তুমি বাচ্চাটাকে কেন বাঁচালে? মানে বাচ্চাটার সঙ্গে তোমার তো কোনো রক্তের সম্পর্ক নেই। আমি বলছি না যে তুমি কিছু ভুল করেছো, কিন্তু কেন তুমি নিজের জীবনের এত বড় ঝুঁকি নিলে? নীল কোনো উত্তর দিল না, চুপ করে সামনের দিকে তাকিয়ে এসে গাড়ি চালাতে থাকলো। ওদিকে কিছুক্ষণের মধ্যেই ডাকাতের দল নিজেদের গন্তব্যে পৌঁছে গেল। তারপর গাড়ি থেকে নেমে তারা সেই বাচ্চা মেয়েটিকে বগল দাবা করে নৌকা ঘাটির দিকে পালাতে শুরু করলো। এদিকে নীলরাও ততক্ষণে পৌঁছে গেল ওখানে। ডাকাত দলকে হাতে নাতে ধরতে তারাও ওদের পেছনে ছুটতে শুরু করলো। নীল আর অবন্তিকাকে ওদের পেছনে ধাওয়া করতে দেখে ডাকাতের দল হঠাৎ ঘুরে দাঁড়ালো। তোরা দুজন এখনো আমাদের পেছন ছাড়িসনি, ডাকাত সর্দার কড়া গলায় বলল। এই দুটোর জন্য এখনো পয়সা ভাগাভাগি করার সময় পেলাম না, জোকের মতন পেছনে পড়ে রয়েছে। একজন ডাকাত প্রচন্ড রেগে উঠল। কোনো ব্যাপার না, এখন তো আমরা ওদেরকে মেরে তারপরেই পয়সা ভাগ করব। শয়তানি হাসি হেসে আরেকজন উত্তর দিল। চুপ, বাচ্চাটাকে ছেড়ে দে আর নিজেদের দুটো হাত তুলে মাটিতে বসে সারেন্ডার কর। এখনো সময় আছে, তোরা নিজেদের প্রাণ বাঁচাতে পারিস। অবন্তিকা রাগী গলায় ধমক দিল। আমি যখন ঠিক করেছি আমি এই টাকা নিয়ে এখান থেকে যাব, তখন আমাকে কেউ আটকাতে পারবে না। আর যদি তোরা কোনো রকম চালাকি করার চেষ্টা করিস, আমাদেরকে আটকানোর চেষ্টা করিস, তাহলে এখনই আমি এই বাচ্চাটার খুলি উড়িয়ে দেব, ঠান্ডা গলায় ডাকাত সর্দার বলল। আর তারপরই ডাকাত সর্দার বাচ্চাটাকে নিজের কোলে তুলে নিয়ে তার মাথায় বন্দুক তাক করল। ছোট বাচ্চাটিকে দেখে বেশ বোঝা যাচ্ছিল যে কতটা ভয় পেয়েছে সে। তার চেহারা ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। শয়তান, এক্ষুনি এই বাচ্চাটাকে ছেড়ে দে, উত্তেজিত হয়ে অবন্তিকা বলে উঠল। নীল অবন্তিকার পিঠ চাপড়ে শান্ত হতে ইঙ্গিত করলো, আর তারপর ডাকাত দলের দিকে এগোতে এগোতে বলল, আমি তো ভেবেছিলাম তোমরা খুবই সাহসী লোক, কিন্তু এখন তো দেখছি তোমরা একটা ছোট বাচ্চার পেছনে লুকিয়ে নিজেদের বীরত্ব দেখাচ্ছ। আর তোমরা বলছিলে যে নিজের জীবনের পরোয়া করো না। তোমাদের নিজেকে পুরুষ মানুষ বলতে লজ্জা হয় না? এক কাজ করো, এই গঙ্গায় ডুবে মরে যাও তোমরা। জেনে শুনে ডাকাতদেরকে উস্কানোর চেষ্টা করছিল নীল। চুপ কর,
আজ যদি ব্যাংকে তুই না থাকতিস তাহলে এতক্ষণে আমরা পগার পার হয়ে যেতাম। নীলের ভাবগতিক সর্দারের একদমই পছন্দ হচ্ছিল না। আসলে ডাকাত সর্দার অনেক কাঠখড় পুড়িয়ে নিজের দলটা তৈরি করেছিল, আর এতদিন পর্যন্ত তারা যেখানেই লুট করেছিল সেখানেই তাদের বেশ লাভও হয়েছিল। কিন্তু আজ ওদের হাতে খুব বেশি টাকা কড়িও আসেনি, আর তার উপর নীল আর অবন্তিকাও তাদের পেছনে পড়ে রয়েছে। এসবের জন্য তাদের আসল প্ল্যানটা পুরোপুরি ভেস্তে গিয়েছিল। আমি কি কিছু ভুল বলছি? যদি তোমাদের মনে হয় যে তোমরা সত্যিকারের পুরুষ মানুষ, তাহলে এক্ষুনি বাচ্চাটাকে ছেড়ে দাও। তোমাদের একজন হোস্টেজ চাই, তাই তো? আমি রাজি তোমাদের হোস্টেজ হতে। কথাগুলো বলতে বলতে নীলের চেহারা ক্রমশ শান্ত হয়ে আসছিল। নীলের মুখে এই কথা শুনে অবন্তিকা পুরোপুরি হতবাক হয়ে গেল। সে সাথে সাথে নীলকে বারণ করতে গেল, কিন্তু তার আগেই সর্দার বলে উঠল, ঠিক আছে, তোর খুব হিরো হওয়ার শখ, তাই না? কোনো ব্যাপার না, তোর এই ইচ্ছাও আমি আজকে পূর্ণ করে দেবো। আয়, নিজের দুটো হাত উপরে তুলে আস্তে আস্তে এগিয়ে আয়। কোনো চালাকি করার চেষ্টা করলে কিন্তু এই বাচ্চাটা পটল তুলবে। নীলের মুখে একটা মুচকি হাসি খেলে গেল। সেটা অবশ্য সবার নজরে পড়লো না। নীল আর সময় নষ্ট না করে নিজের দুটো হাত উপরে তুলে ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে যেতে থাকে। নীল, অবন্তিকা ওকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু নীল দাঁড়ালো না। আজকের এই ঘটনার আগে অবন্তিকা কল্পনাও করতে পারেনি যে নীল নিজের জীবনের বাজি রেখে একজন হোস্টেজ হতে রাজি হবে। এত কিছু ঘটে যাওয়ার পরও সে কি সত্যিই শুধু একজন ইউজলেস ঘর জামাই? অবন্তিকার এসব ভেবেই রাগ হচ্ছিল। নীল যখন ডাকাত সর্দারের থেকে মাত্র 2 মিটার দূরে দাঁড়িয়ে, তখন সেই সর্দার ছোট বাচ্চাটাকে ছেড়ে দিল। ছোট বাচ্চাটা এতই ভয় পেয়ে গিয়েছিল যে ছাড়া পেতেই সে অফিসার অবন্তিকার দিকে দৌড়ে গেল। চুপচাপ এদিকে আয়, ডাকাত সর্দার হুঙ্কার করে উঠল। চিন্তা করো না, আমার কাছে কোনো রকম অস্ত্র নেই, আমি এখন তোমাদের হোস্টেজ। মুচকি হেসে নীল ধীরে ধীরে ডাকাতদের দিকে এগিয়ে গেল, আর ঠিক সেই সময় নীল নিজের আসল খেলাটা খেললো। নীল ডাকাত সর্দারের বুকে এমন এক লাথি মারলো যে সেই লাথির চোটে ডাকাত সর্দার কয়েক মিটার দূরে ছিটকে পড়লো। এই দৃশ্য দেখে তো সবাই হতভম্ব হয়ে রইল। এ কি মানুষ নাকি কোনো সুপার হিরো? অবন্তিকা তো বিশ্বাসই করতে পারলো না যে শরীরে এত রকমের আঘাত নিয়েও নীল কিভাবে এসব করছে। নীলের এমন রূপ দেখে ডাকাত দলের লোকগুলোর মধ্যে হুটোপাটি শুরু হয়ে গেল। বসকে নিয়ে জলদি পালা! কোনো মতে সর্দারকে নিয়ে ওরা দৌড়ে পালালো। ডাকাত দল সেখান থেকে পালিয়ে যাওয়ার পর যন্ত্রণায় কোকিয়ে উঠল নীল। আহ, খুব যন্ত্রণা হচ্ছে। আগে থেকেই নীলের কাঁধে গুলি লেগেছিল। ডাকাত সর্দারের উপর হামলা করতে গিয়ে কাঁধের ক্ষতটা আরো বেড়ে গিয়েছিল। সেখান থেকে গলগল করে রক্ত বেরোতে শুরু করে দিল। নীল, এবার আমাদের যত তাড়াতাড়ি সম্ভব হসপিটাল পৌঁছাতে হবে। গুলিটা কাঁধ থেকে বের করা দরকার। যদি এইভাবেই তোমার শরীর থেকে সব রক্ত বেরিয়ে যেতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি তুমি জ্ঞান হারাবে, হয়তো কোমাতেও চলে যেতে পারো। ছোট বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে অবন্তিকা গাড়ির দিকে এগিয়ে গেল। বেশ চিন্তিত হয়ে বলল সে। নীলও কোনো মতে গাড়ি পর্যন্ত হেঁটে এলো। বাহ, এই কথাটা তুমি আমাকে এত তাড়াতাড়ি বললে? নীল বেশ ব্যঙ্গ করে কথাটা বলল। কি, আমি তোমাকে আগেই বলেছিলাম যে হসপিটালে যাও, কিন্তু হিরো হওয়ার শখ কার জেগেছিল শুনি? নীল কোনো জবাব দেওয়ার আগেই সেই ছোট বাচ্চাটা নীলের দিকে তাকিয়ে এক গাল হেসে হাত নাড়ালো। তা দেখে অবন্তিকা আর নীল দুজনেই হেসে ফেলল। যাক, কাজ সফল হলো শেষমেশ। তবে এখন আমাদের কি করা উচিত? ওরা তো এতক্ষণে বোটে উঠে গিয়ে থাকবে, হয়তো নৌকো ছেড়েও দিয়েছে। এখন ওদের পেছনে গিয়ে আর কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। নিজের শরীরের এমন অবস্থা থাকা সত্ত্বেও নীল এখনো ডাকাত দলের কথাই ভাবছিল। নীল, তুমি এখনো ওদের নিয়েই পড়ে আছো? নিজের অবস্থা দেখো। এক কাজ করা যাক, সবার প্রথমে আমরা কাছাকাছি পুলিশ স্টেশনে যাব। সেখান থেকে বাচ্চাটার বাবা মাকে ইনফর্ম করব, যাতে ওনারা এসে ওকে নিয়ে যেতে পারে। আর তারপর আমরা সোজা হসপিটালে যাব। অবন্তিকা জোর দিয়ে বলল। আঙ্কেল, আন্টি, তোমরা আমাকে নিয়ে একদম চিন্তা করো না। আমাকে শুধু একটা বাসে উঠিয়ে দাও, আমি ঠিক চলে যেতে পারবো। হঠাৎ বাচ্চাটা বেশ মিষ্টি করে হেসে উঠল। আজ আঙ্কেল অনেক ব্যথা পেয়েছে, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাও। অতটুকু বাচ্চার মুখে এই কথা শুনে অবন্তিকার নীল অবাক হয়ে গেল। এইটুকু পুচকের মুখে এত পাকা পাকা কথা! নীল আদর করে বাচ্চাটার গাল টিপে দিল। ও খুবই বুদ্ধিমান। অবন্তিকা একটু হেসে বলল, তুমি ওকে সাথে নিয়ে যাও অবন্তিকা। আফটার অল ও এখনো অনেকটাই ছোট, আর ও চোখের সামনে এতক্ষণ অনেক কিছু দেখেছে। ও রিকভার করতে একটু সময় লাগবে। নীল মায়া জড়িয়ে কথাটা বলল। সেসবের কোনো দরকার নেই আঙ্কেল, তুমি হসপিটালে যাও। তুমি খুব ব্যথা পেয়েছো তো, তাই তোমার মাথা ঠিক মতো কাজ করছে না। বাচ্চাটা হেসে ফেললো। নীলও হেসে ফেললো ওর কথা শুনে। এরই মধ্যে অনেকগুলো পুলিশের গাড়ি এসে দাঁড়ালো, আর সাথে সাথেই গাড়ি থেকে নেমে অবন্তিকার দিকে এগিয়ে এলো কয়েকজন পুলিশ অফিসার। সরি ম্যাডাম, আসতে একটু দেরি হয়ে গেল। স্যালিউট ঠুকে খুবই নম্রভাবে একজন পুলিশ বলল। সরি দিয়ে কি করব?
ডাকাতদের ধরতে পারবো? তোমরা আসতে এত দেরি করলে যে ওরা চোখের সামনে দিয়ে পালিয়ে গেল। অবন্তিকা রাগে চেঁচিয়ে উঠল। সরি ম্যাডাম। সব পুলিশ নিজেদের মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে রইল। আমি ভাবতেই পারছি না যে আমার ডিপার্টমেন্টে এরকম সমস্ত লোক কাজ করে। আজ তোমরা সবাই আমাকে অ্যাপোলজি লেটার লিখে দেবে, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান। অবন্তিকার এইরকম ভয়ঙ্কর রূপ নীল আগে কখনো দেখেনি। এই কথা বলার পর অবন্তিকা বাচ্চাটার দিকে ঘুরে তাকিয়ে বলল, বাবু, তুমি কি অন্য পুলিশ আঙ্কেলদের সঙ্গে ঘরে চলে যেতে পারবে? আমি এই আঙ্কেলকে নিয়ে হসপিটালে যাই, চলবে তো? শুধু চলবে না, দৌড়াবে আন্টি। এই কথা বলে বাচ্চাটা নীলকে হাত তুলে বাই করে অবন্তিকার কথা মতো অন্য পুলিশদের কাছে গিয়ে দাঁড়ালো। অবন্তিকা নিজের টিমকে সবকিছু বুঝিয়ে দিল। তারপর ওরা বেরিয়ে যেতেই অবন্তিকা নীলকে গাড়িতে তুললো। চলো, এবার তোমাকে হসপিটালে নিয়ে যাই। অবন্তিকা বলল নীলকে, কিন্তু হসপিটালে যাওয়ার কি খুব দরকার আছে? অনেক খরচ হয়ে যাবে। আমার কাছে তো অত টাকা নেই, তার উপর আমার গুলি লেগেছে। আমার উপর কোনো পুলিশ কেস হবে না তো? নীল খুব সরল ভাবে জিজ্ঞেস করলো। নীলের মুখে এই কথা শুনে অবন্তিকার রাগ হলো। টাকা বেশি দরকারই না নিজের শরীর। তোমার শরীরে গুলি লেগেছে, গুলি। এটা খাওয়ার গুলি নয়, বন্দুকের গুলি। এটাকে যদি বের না করা যায় তাহলে ইনফেকশন হয়ে যাবে, আর ইনফেকশন যদি ছড়িয়ে পড়ে তাহলে তোমার প্রাণও চলে যেতে পারে। আর যদি তুমি বেঁচেই না থাকো তাহলে টাকা বাঁচিয়ে কি করবে? অবন্তিকা মাথা ঠান্ডা করে নীলকে বোঝাতে শুরু করলো। এইসব তুমি আমাকে আগে বলনি কেন? সব কাজের কথা সবসময় দেরিতে কেন বলো? নীলের মুখ থেকে এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে অবন্তিকা নীলের উপর আরো রেগে গেল। হে ভগবান, আমি একে নিয়ে কি করব? একে তো লোকের ভালো করো, তার উপরে কথাও শোনো। এখন চুপচাপ বসো। একজন পুলিশ অফিসার তোমার সঙ্গে আছে, ডাক্তার কিছু জিজ্ঞেস করবে না, আর কিছু জিজ্ঞেস করলেও আমি উত্তর দিয়ে দেব। এই কথা বলতে বলতে অবন্তিকা গাড়ি স্টার্ট দিল আর যত তাড়াতাড়ি সম্ভব সোজা হসপিটালে গিয়ে পৌঁছালো। হসপিটালে পৌঁছানোর পর ডাক্তার তাড়াতাড়ি নীলের শরীর থেকে বুলেটটা বের করলো। অপারেশন চলাকালীন নীলের শরীর কাঁপছিল, কিন্তু ডক্টর অবাক হয়ে গিয়েছিল যে এত রক্তপাত হয়ে যাওয়ার পরেও নীল নিজের জ্ঞান হারায়নি। এ কি করে সম্ভব? এই সব কিভাবে সম্ভব হচ্ছিল? প্রস্তরজিতের ওষুধের প্রভাব কি এতই জোরদার, নাকি ওষুধের আরো কিছু গুণ আছে? কি হবে এরপর? ওদিকে শেয়ার মার্কেট স্টেবিলাইজ কিভাবে করবে নীল? শেষ পর্যন্ত কে জিতবে, নীল নাকি রায়চৌধুরী পরিবার?